যে কথা বলছিলাম, অনির্বাণের অগ্নিবাণের আজকের বিতর্ক এমন একজন মানুষকে নিয়ে যার গায়ে হাত পড়েছিল নির্বাচনের ফল প্রকাশের দিন, 2রা মে। এই যে ভোট পরবর্তী হিংসা বলে একটা শব্দবন্ধ পরিচিত হয়ে গেল গত কয়েক মাসে, এবং পরিচিত হতে হতে তা এমন জায়গায় গিয়ে পৌঁছলো যে শেষ পর্যন্ত সেই ভোট পরবর্তী গুরুতর হিংসার ঘটনাগুলি, গুরুতর অপরাধমূলক অভিযোগের ঘটনাগুলি তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই হিংসার ঘটনাতে একেবারে নির্বাচনের ফল ঘোষণার দিন সেই হিংসার ঘটনা যিনি টাটকা অনুভব করতে পেরেছিলেন নিজের উপর দিয়ে, তার নিজের প্রতি ঘটে যাওয়া অত্যাচারের উপর দিয়ে, তেমনই একজন মানস সাহা, মগরাহাটের বিজেপি প্রার্থী। মার খেয়েছিলেন 2রা মে, মারা গেলেন 22শে সেপ্টেম্বর। মাঝের এই লম্বা সময়টা, অর্থাৎ 4 মাসেরও বেশ বড় একটা সময়, 4 মাস 20 দিন, এ রাজ্যের পুলিশ যেখানে থাকতেন তিনি তদন্ত করল, অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা করল। এফআইআরে নাম ছিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের। 4 মাস 20 দিনে সেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের মধ্যে কোনো একজনের পরিচয় জ্ঞাত হলো, মানে জানতে পারল পুলিশ। মানস সাহা চলে গেলেন। নিশ্চিতভাবে আমরা বলতে পারি না আজকের দিনে দাঁড়িয়ে যে 2রা মে তার উপর যে অত্যাচার ঘটেছিল তার ভিত্তিতেই তিনি চলে গেলেন কিনা, তা চিকিৎসা শাস্ত্রের আওতার অন্তর্গত। কিন্তু 4 মাস আগের ঘটে যাওয়া অত্যাচারের ফলেই যে তার মৃত্যু, এই অভিযোগ তুলছে তার পরিবার। যথারীতি শাসক দল অস্বীকার করছে। আমাদের প্রশ্ন, মৃত্যু যে কারণেই হোক, তার সঙ্গে 2রা মের মারধরের সম্পর্ক থাক আর না থাক, 2রা মে যে মানুষটি মার খেয়েছিল, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা যার উপর আক্রমণ করেছিল, 4 মাস 20 দিন পর তাদের পরিচয় জানা গেল না কেন? আর গেল না বলেই কি এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই এর আশা প্রত্যেক দিন নতুন নতুন করে কলকাতা হাইকোর্টের নির্দেশকে সঠিক প্রমাণ করছে। এমন অনেক মানুষ সাহার জীবনের ঘটনা আমাদের একটি বিশেষ প্রতিবেদন। আবারও শিরোনামে রাজ্যের ভোট পরবর্তী হিংসা। 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন আক্রান্ত হন মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী। তারপর থেকেই জমে মানুষের টানাটানি, অবশেষে মৃত্যু। মানস সাহার মৃত্যুতেও সেই ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার অভিযোগ, এখানেও কাঠগড়ায় শাসক দল। 2রা মে ভোট গণনা কেন্দ্রে ছিলেন মানস সাহা। গণনা কেন্দ্রেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে হামলা হয়। আক্রান্ত হওয়ার পর থেকে টানা 4.5 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে মৃত্যু। বিজেপির অভিযোগ, খুন করা হয়েছে তাদের দলের প্রার্থীকে। সেই অবস্থায় ওনার উপরে হামলা হয় এবং উনি সেই হামলার ফলেই অসুস্থ হন। বহুদিন সরকারি হসপিটালে ভর্তি ছিলেন। প্রথমে বেড পাওয়া যাচ্ছিল না, ওনাকে ভর্তি করা যাচ্ছিল না, পরে ভর্তি করা হয় এবং সেই সরকারি হসপিটাল থেকে কিছুদিন পর এক প্রকার ওনাকে বাধ্য করা হয় যে সেখান থেকে যাতে তাকে বেরিয়ে আসতে হয়। বেরিয়ে এসে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হয়। বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা মিথ্যে অভিযোগের তত্ত্ব রাজ্যের শাসক দলের। তৃণমূলে কেউ জড়িত নয়, আমি আমার ফ্যামিলি বলতে তৃণমূল পরিবার কেউ জড়িত নয়। আমরা এটা নিশ্চিন্ত আমরা জানি না, তবে কবে হসপিটাল ভর্তি হচ্ছিল, কী হচ্ছিল আমি আপাতত কিছুই জানি না। দীর্ঘ 4 মাসের মৃত্যুর সঙ্গে লড়াই শেষ বিজেপি প্রার্থীর। মানস সাহার মৃত্যুতে ফের ভোট পরবর্তী হিংসার অভিযোগ। রাজনৈতিক হিংসার অভিযোগ নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতোর। অভিযোগ অস্বীকার, দাবি, পাল্টা দাবির মধ্যেই প্রশ্ন উঠছে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। বিজেপি প্রার্থীর মৃত্যুর পর তদন্ত হাতে নিয়েই এফআইআর দায়ের করল সিবিআই। কিন্তু মানস সাহা দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার পর 4.5 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। অথচ বিজেপি প্রার্থীর আক্রান্ত হওয়ার ঘটনায় বিন্দুমাত্র এগোয়নি পুলিশি তদন্ত। গ্রেপ্তার তো অনেক দূরের কথা। পুলিশ সূত্রের দাবি, মৃত বিজেপি প্রার্থীর পরিবার অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের না হওয়ায় স্বতঃপ্রণোদিত মামলায় অপরিচিতের আক্রান্ত হওয়ার উল্লেখ। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে রুজু হয় মামলা। পুলিশ সূত্রের দাবির সম্পূর্ণ উল্টো দাবি মৃত বিজেপি প্রার্থী মানস সাহার পরিবারের। অভিযোগ, থানায় গেলে লিখিত অভিযোগ নিতে চায়নি পুলিশ। 4th রাউন্ড কাউন্টিংয়ের পরে উনি নিচে এসেছিল, অমনি সঙ্গে সঙ্গে তৃণমূলের যারা গুন্ডা ছিল ওখানে, তারা মারতে মারতে গেটের বাইরে নিয়ে যায়, মেরে এইটা পুরো রড দিয়ে হাতুড়ি দিয়ে মারে। অ্যারেস্ট হয়নি, গট আপ, সব গট আপ, থানা তো গট আপ। পুলিশ সূত্রের দাবি ও মৃত বিজেপি নেতার পরিবারের পাল্টা দাবি ঘিরে শুরু রাজনৈতিক তরজা।
তবে একই সঙ্গে প্রশ্নে প্রশাসনের ভূমিকা। প্রশ্ন উঠছে, অপরিচিতের আক্রান্ত হওয়ার মামলা রুজু করলেও কেন তদন্তে অগ্রগতি হলো না? অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা রুজু হলেও তদন্ত প্রক্রিয়া চালানো হয়, এক্ষেত্রে তা হলো না কেন? উঠছে সেই প্রশ্ন। গোটা ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে বিজেপি। যদিও শাসক দলের দাবি আইন চলছে আইনের পথে। ভোট পরবর্তী হিংসার অভিযোগ প্রথমে মানতেই চায়নি রাজ্যের শাসক দল, যে কারণে হাইকোর্টে প্রশ্নের মুখেও পড়তে হয় রাজ্যকে। মানুষ সাহার মৃত্যুর ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগের ক্ষেত্রেও সেই ছায়ায় দেখছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। আর এ নিয়ে আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আজকে বিতর্ক করব যে শেষ পর্যন্ত মৃত্যুর দিন পর্যন্ত মানসবাবু জেনে যেতে পারলেন না যে কারা তার প্রতি আক্রমণ করেছিল সেদিন। তিনি নিজে বা তার পরিবার কিছু অভিযোগ করেছিলেন, সে অভিযোগ সত্য কি সত্য নয় তারও বিচার হলো না, চলে গেলেন মানুষ সাহা। মারধরের কারণে, আহত হওয়ার কারণেই গেলেন কিনা সেটা বলবে চিকিৎসা শাস্ত্র, কিন্তু শেষ দিন পর্যন্ত আবারও বলছি 4 মাস 20 দিনেও পুলিশ বার করতে পারল না যে কে আসলে মানুষ সাহাকে সেদিনকে বা কারা মারধর করেছে। আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সত্যজিৎ ঘরামি, মৃত বিজেপি প্রার্থী মানুষ সাহার নির্বাচনী এজেন্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমার সঙ্গে রয়েছেন সাবির আলী, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি সাবির। এবং দেবু টুডু রয়েছেন আমার সঙ্গে, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। দেবুবাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের রিপাবলিক বাংলার আজকের বিতর্কে। আমি একেবারে প্রথমে সত্যজিৎ বাবুর কাছে যাব, কিন্তু তার আগে আজকে যে মূল প্রশ্নগুলো নিয়ে আমাদের এই বিতর্ক, সেই প্রশ্নগুলো। অনির্বাণের অগ্নিবাণ 1, 4 মাস ধরে হিংসা তদন্তে নিষ্ক্রিয় কেন পুলিশ? অগ্নিবাণ 2, মানস সাহাকে তাহলে মারল কারা? অগ্নিবাণ 3, 4 মাসেও অজানা দুষ্কৃতীদের পরিচয়। আমি এক এক করে আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আলোচনায় যাব। একেবারে প্রথমে দেবুবাবু আপনার কাছে যাব। দেবুবাবু, 4 মাস ধরে, 4 মাসেরও বেশি, 4 মাস 20 দিন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা অজ্ঞাতই রয়ে গেল। পুলিশের ব্যর্থতা নয়? দেখুন, প্রথমে বলি, যে কোনো মৃত্যুই দুঃখজনক, মর্মান্তিক। আজকে 2রা মে, মানে আজ থেকে প্রায় 5 মাস হয়ে গেল। 5 মাস আগে একটা ইনসিডেন্ট হয়েছিল। সেই ইনসিডেন্টে গোটা বাংলায় সেদিন কিন্তু আসে, এবং ওদের পরিবার যে এইরকম একটা ঘটনা ঘটেছে অভিযোগও জানায়নি থানাতে। তো আজকে 5 মাস পর যখন উনি মারা গেলেন, সেটা এখন বলছে যে এইভাবে খুন হয়েছে, কিন্তু পরিষ্কার আমাদের কাছে, বাংলার মানুষের কাছে, উনি পেটের রোগে আক্রান্ত ছিলেন, অসুখে ভুগছিলেন, আজকে তাই মারা গেছেন, এটা পরিষ্কার। এখন বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে। এতদিন তো আন্দোলন করেনি, এতদিন তো বলেনি বিজেপি যে আমাদের এরকম প্রার্থীকে এই অবস্থায় করেছে, এতদিন আসেনি প্রকাশ্যে, কারণ এটা সম্পূর্ণভাবে উনি রোগাক্রান্ত হয়ে মারা গেছেন। আজকে কেউ বলতে পারলো না এই 5 মাসে অভিযোগ উঠলো না, এখনো অভিযোগ হয়নি। সেই জন্য আমি বলেছি যে বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। পশ্চিমবাংলায় যে নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচনে আপনারা দেখেছেন বিজেপি যে সন্ত্রাস করেছে, আমাদের 16 জন কর্মীকে খুন হতে হয়েছে নির্বাচন পরবর্তীকালে, কিন্তু তবুও কেন্দ্রীয় সরকার, ওই যে সংগঠনগুলো আছে, কেন্দ্রীয় সরকারের শাখা সংগঠন, বিজেপির শাখা সংগঠন, ওই মানবাধিকার কমিশন, এই তপশিলি জাতি উপজাতি কমিশন, ওরা এসে দেখতে পাচ্ছে না যে গোটা বাংলায় বিজেপি সন্ত্রাস করেছে, আমাদের 16 জন কর্মীকে খুন হতে হয়েছে। আজকে বাংলায় যে তদন্ত হচ্ছে, সেখানেও সিবিআই এসে পক্ষপাত করছে। আমাদের বর্ধমানের জামালপুরে 3 জন কর্মী খুন হলো, আমাদের 2 জন তৃণমূল কংগ্রেসের কর্মী। সিবিআই এলো বিজেপির বাড়িতে, বিজেপি যিনি করতেন তার বাড়িতে এলো, তার পাশের গ্রামে
সেখানে তৃণমূল কংগ্রেসের দুজন কর্মী খুন হলো, বিজেপি ওই আপনার সন্ত্রাসকারীরা খুন করলো, তাদের বাড়িতে কিন্তু সিবিআই গেল না। অর্থাৎ সিবিআই কে আপনার মনে হচ্ছে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই তদন্ত করছে। বেশ, জেলার মানুষ বলছে, বাংলার মানুষ বলছে সিবিআই মানে বিজেপির শাখা সংগঠন, ইডি মানে আর রাজ্য পুলিশ মানে কি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন? রাজ্য পুলিশ মানে কি তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন? হ্যাঁ, রাজ্য পুলিশ কি তাহলে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন? কোনটা কি বলছেন? বলছি রাজ্য পুলিশ কি তাহলে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন? দেখুন, রাজ্য পুলিশ যেভাবে নির্বাচন পরবর্তীতে হিংসা রোধ করেছে, যেভাবে বিজেপি সন্ত্রাস আচ্ছা, করেছে, কেমন ভোটের রোধ সময়, করেছে একটু শুনি, ভোটের কেমন রোধ পরবর্তীকালে করেছে একটু শুনি। মানসবাবুর সেইটা পুলিশ- নির্বাচনী এজেন্ট সত্যজিৎ ঘরামি আমার সঙ্গে রয়েছেন। তো সত্যজিৎ বাবু, দেবুবাবু এতক্ষণ বলছিলেন যে আসলে সেদিনকের মারধরের ঘটনা, আক্রমণের ঘটনাতে মৃত্যু হয়নি মানসবাবুর, সময় বুঝে বিজেপি এটাকে ব্যবহার করতে চাইছে মৃত্যুর ঘটনাকে। ঠিক কি ঘটেছিল সেদিনকে? আপনি তো নির্বাচনী এজেন্ট ছিলেন তার। নমস্কার, শোনা যাচ্ছে? একদম স্পষ্ট বলুন প্লিজ। হ্যাঁ। সেদিন আমি তো ওনার নির্বাচনী এজেন্ট ছিলাম, সকাল থেকেই ওনার সঙ্গে, ভোরবেলা থেকেই ওনার সঙ্গে আছি। আর হঠাৎ তখন বাজে 11:30 12টা, উপর থেকে একটা খবর এলো। তখন 4 রাউন্ড গণনা হয়েছে। উপরে একটা খবর এলো যে বাইরে আমাদের যে সমস্ত কর্মীরা গণনা কেন্দ্রের বাইরে ছিল তাদের উপরে মারধর হচ্ছে। তা সেই জন্য দাদা উপর থেকে একা, আর 2-1 সঙ্গে ছিল, উনি ব্যাপারটা সঠিক কিনা জানার জন্য বাইরে এলেন। আসা মাত্রই তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের হামলা। সেই হামলাতে ওনার মাথাতে প্রচুরভাবে আঘাত হয়েছে। হওয়ার পরে উনি ওখানে পড়ে যান। ওখান থেকে তুলে নিয়ে ওনাকে, গাড়িতে তো আমরা কিছুতেই বেরোতে পারছি না, ওখান থেকে তুলে নিয়ে আগে ওনার চিকিৎসার প্রয়োজন ছিল, ওনাকে বাড়ি নিয়ে আসা হয়। বাড়ি থেকে তারপরে ওনাকে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো ঘটনাটা দেবুবাবু বলছিলেন এতক্ষণ, যাও আমি কারোর প্রসঙ্গে কিছু বলতে চাচ্ছি না। দেবুবাবু বলছিলেন, শুনলাম, খুব ভালোই বলেছেন। যদি রাজ্য পুলিশের ওই দিন আমরা দেখেছি, ওই দিন ওদের নীরব দর্শকের ভূমিকা পালন করতে, যদি রাজ্য পুলিশকেও সিবিআই এর মতো ছেড়ে দেওয়া হয় কাজ করার জন্য, আশা করি এই 4.5 মাস 5 মাসের মধ্যে ক্রিমিনালরা সবাই ধরা পড়বে। আর সবাই জানে যে কারা কারা এই ঘটনাটা ঘটিয়েছে। আর এই যে এফআইআর এর গল্পটা বলছেন না, এফআইআর ওই দিন করতে যাওয়া হয়নি, এটা সঠিক কথা। কারণ ওই দিন ওনার চিকিৎসার প্রয়োজন ছিল, আগে চিকিৎসাটা দরকার ছিল। তারপরে ওনার বাড়ি থেকে যখন এফআইআর করতে যাওয়া হয়েছিল, এফআইআর নেওয়া হয়নি, সেটা একটা আলাদা প্রসঙ্গ। এফআইআর কেন নেওয়া হয়নি, কি জন্য নেওয়া হয়নি, সেটা আমরা বলতে পারবো। আর ভোট পরবর্তী পরে এমনই সিচুয়েশন ছিল, সবাই জানে যে সবাই সেই পুনরায় 71-এর একটা ইতিহাস যেন সামনে ভাসছিল, যে যে যার প্রাণটা কিভাবে বাঁচাবে। কেউ তো ঘর ছাড়া, কারোর 50,000 টাকা ফাইন, কারোর 1 লাখ টাকা ফাইন, পাড়ায় ঢুকতে দেওয়া হবে না, ঘর বাড়ি ভাঙচুর। ডায়মন্ড হারবার, পাশে ডায়মন্ড হারবার, সেখানে তো বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাহলে এগুলো যদি বলেন যে মিথ্যে ঘটনা, আর এই ঘটনার পরে ওনার ডান দিকের মানে ব্রেন অপারেশন হয়েছিল, তো ডান দিকের মাথার খুলি যেটা বাংলায় বলে, সেটা খোলা ছিল। ঠিক আছে, যে উনি এই 4.5 মাস 5 মাস যে কষ্ট পেয়েছেন, আমরা চাই না এরকম কষ্ট অন্য কেউ পাক, বা এই যে দুষ্কৃতীরা যারা অ্যাটাক করলো তারা কেন শাস্তি পেল না, এগুলো একটা আলাদা প্রশ্নের মধ্যে। তবে ঘটনাটা সত্যি, ঘটনাটা 100% সত্যি। ওই দিন আর বাংলা মানে রিপাবলিক বাংলাতে ভিডিও দেখিয়েছিলেন, সিএনএও দেখিয়েছিল। ঘটনাটা সত্যি কি মিথ্যে সেই ভিডিও ফুটেজটা বার হলেই বোঝা যাবে। আমার সঙ্গে নতুন আরেকজন অতিথি আলোচনায় যোগ দিয়েছেন সজল ঘোষ, বিজেপির তরফ থেকে। থানায় যাওয়া গেল না, অভিযোগ করা গেল না, আমাদের বক্তব্য ওই জায়গায়। এতদিন দেবুবাবু উনি তো বললেন যে থানায় যাবেন কি, তখন তো জরিমানা দিতে ব্যস্ত ছিলেন আর বাড়ি ফেরবার জন্য চেষ্টা করতে ব্যস্ত ছিলেন। আমার মনে হয় ঘটনাগুলো বা এই অভিযোগগুলোর কথা আপনিও জানেন। আমরা যখন গণনা কেন্দ্র থেকে আমরা বেরোচ্ছি, দেবুবাবু আপনি থামুন, অনেক বকেছেন, আপনি এবার থামুন। সজল ঘোষ আপনারা মানাচ্ছে না, দেবুবাবু আপনি সজল ঘোষ দেবুবাবু বিজেপির আপনাকে আলোচনায় যোগ মানাচ্ছে দিয়েছেন। না, আপনি থামুন, আপনি অনেক বকেছেন। হ্যাঁ, একটা কমেডিয়ান ক্যারেক্টার দেখলে মনে হয় আপনাকে।
দেখতে ভালো লাগে, কিন্তু এই ধরনের কথাগুলো এইভাবে বলবেন না। একটা পরিবার তার পরিবারের লোককে হারিয়েছে, বলছেন পেটের অসুখে মারা গেছিল। আর একদম বাজে কথা বলবেন না, এখন অনুরোধ করছি আপনাকে। আপনি বলেছেন পেটের অসুখে মারা গেছিল, আপনি আর অনুরোধ করছি আপনাকে যে আপনি এই ধরনের কথা বলবেন না। ওনার মাথায় লেগেছিল আর আপনি বলছেন পেটের অসুখে মারা গেছিল। আপনার প্রশ্ন থাকতে পারে এফআইআর হয়নি, কেন হয়নি, সেগুলো অন্য প্রশ্ন, কিন্তু আপনার এত বড় ঔদ্ধত্য থাকা উচিত নয়, নয়তো আপনি জানেন না। আপনি বলছেন পেটের অসুখে মারা গেছিল। প্রাণ দিয়েছে বিজেপির, আরে অনেক প্রাণ দিয়েছে, আমি জানি, অনেক প্রাণ দিয়েছেন আপনারা। তাহলে আবার কি? অসভ্যতা আমি আমি এক এক করে আসি। দেবুবাবু আপনার কাছে আসবো, আমি আপনার কাছে আসবো। দেবুবাবু আপাতত সজলবাবুর কথা শুনি। সজলবাবু যোগ দিয়েছেন। সজলবাবু, সজলবাবু দেখুন, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত হোক। পুলিশ এফআইআর নেয়নি কি বাড়ির লোক এফআইআর করেনি সেটা থাকবে পরে, নিশ্চয়ই তার প্রমাণ হবে। কিন্তু তার আঘাত মাথায় লেগেছিল এবং কি কারণে মৃত্যু হয়েছে সেটা ডাক্তাররা প্রায় আজকে 4 মাস তিনি হসপিটালে ছিলেন এবং তার পোস্টমর্টেম রিপোর্ট থেকেই পরিষ্কার হবে। আমার বক্তব্য হচ্ছে সেটা হোক, কিন্তু এইভাবে পেটের অসুখে মারা গেছিলেন এই জাতীয় কথা, নিশ্চয়ই আমি আমার একজন সতীর্থকে হারিয়েছি, কিন্তু ওনারও মনে রাখা উচিত যে বাংলা থেকে একটা তরতাজা ছেলে চলে গেল, ওনাদের কিচ্ছু যায় আসে না। এই বাংলায় গত 3 দিনে আবার আপনি আপনার এই স্বভাবটা বন্ধ করুন, নয়তো আপনাকে কিচ্ছু বলতে দেবো না। গত 3 দিনে 13 জন শুধু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে, তাদের মধ্যে 3 জন 4 জন বাচ্চা ছেলে মেয়ে শিশু। আবার এই আপনাকে বলেছি না, মদনদার মতন করবেন না, সব সময় ডাক্তার দেখিয়ে নেবেন। যখন অন্য লোক বলছে তখন আপনার ধৈর্য থাকা উচিত, এইটুকু শিষ্টাচার আশা করি আপনার থেকে। এক এক করে প্লিজ সজলবাবু বলুন, কন্টিনিউ করুন। গত 3 দিনে 13 জন মানুষ মারা গিয়েছেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। আমরা উন্নয়নের বাংলায় আছি, উন্নয়নের জোয়ার বইছে চারদিক দিয়ে। তাদের বাড়ি আবার চাই বলছি না, আপনাকে বললাম না, আপনাকে অনুরোধ করলাম না, আবার আপনাকে কি জন্য চ্যানেলে পাঠায়, শুধু চিৎকার করার জন্য? আপনাকে তাহলে কিন্তু কিছু বলতে দেবো না, আবার বললাম আপনাকে কিছু বলতে দেবো না, আপনার একটা কথাও শুনতে দেবো না। যদি আপনি বারবার আপনার এই স্বভাব আপনি পরিত্যাগ করুন, দেববাবু আপনাকে অনুরোধ করছি যে আপনি আপনার স্বভাব পাল্টান। আবার বলছি আপনার স্বভাব ত্যাগ করুন। দেববাবু এক এক করে আপনার সময় যদি এই ধরনের জিনিস হতে থাকে তাহলে উঠে চলে যাবে। দেববাবু আপনার সময় তো কেউ বলেননি, আমি আপনার কাছে আসবো, আপনি তখন বলবেন। প্লিজ সজলবাবুকে বলতে দিন, প্লিজ সবাইকে বলতে দিন, সবাইকে সবার সময় বলতে দিন। আপনার কাছেও তো আসবো, আপনার তো সময় পাবেন, আপনার সময় তো কেউ ডিস্টার্ব করেনি। প্লিজ সজলবাবু বলুন, কন্টিনিউ করুন। আমি অনুরোধ করছি যদি এই ধরনের ঘটনা চলতে থাকে তাহলে কিন্তু উঠে চলে না প্লিজ আপনি কন্টিনিউ করুন। ঘটনা হচ্ছে যেটা, যে গত 3 দিনে 13 জন মারা গেছে। আমি দেখেছি বাংলার একজন সাংসদ আর একজন মন্ত্রী তাদের বাড়িতে গেছে টাকার বান্ডিল নিয়ে। আরে 3টে শিশু মারা গেছে, ওই পরিবারে 2টো শিশু মারা গেছে, ওই পাড়ার 2টো শিশু মারা গেছে, তাদের বাড়িতে 2 লাখ করে টাকা দিতে গেছে। আপনারা ভাবতে পারছেন কোন মর্মান্তিক? না আমার একটা প্রশ্ন সজলবাবু, ধরুন কিভাবে মারা গিয়েছেন, মানে সেদিনকের চোটের জন্যই আজকে মারা গেলেন সেটা আরেকটা ইস্যু ছিল। এক্স্যাক্টলি, বা আপনারা এটাকে রাজনৈতিকভাবে এখন ব্যবহার করছেন কিনা এগুলো তো পরবর্তী বিষয়। আপনি ধরুন আমরা কোন রাজনৈতিকভাবে ব্যবহার করছি এক্স্যাক্টলি, মানে আমার যেটা প্রশ্ন, আমি যেটা নিয়ে দেখুন আমি মানুষকে দেখছি, নিশ্চিতভাবে রাজনীতি করতেন, বিজেপি করতেন, আমি তো অস্বীকার করছি না, মানস সাহা বিজেপির প্রার্থী ছিলেন, কিন্তু কোন মানস সাহার পরিচয়টা নিয়ে আজকে আলোচনা করব। বিজেপির প্রার্থী ছিলেন, বিজেপি কর্মী হিসেবে নিশ্চিতভাবে তাদের জন্য বা তাঁর হয়ে আপনারা বলবেন, কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বিজেপি প্রার্থী মানস সাহার তুলনায় ব্যক্তি মানস সাহা, যার একটা পরিবার ছিল, যিনি হয়তো কারুর বাবা ছিলেন, কারুর ভাই ছিলেন, কারুর সন্তান ছিলেন, তার পরিচয়টা। এবার এই যে মানুষটা মারা গেলেন, 2রা মে মার খেলেন আর 22শে সেপ্টেম্বর মারা গেলেন, মাঝের 4 মাস 20 দিন সময় তার প্রতি যারা আক্রমণ করেছিল, যাদের হাতে তিনি মার খেয়েছিলেন, তাদের পরিচয়টা অজ্ঞাতই রয়ে গেল। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী বলে লেখা হয়েছিল সুমোটো পুলিশের দায়ের করা ডায়েরিতে, সেটা ওই অজ্ঞাত পরিচয়ই রয়ে গেল। আমার প্রশ্ন, আজকে সিবিআই মামলাটা হাতে নিয়েছে, এবার কি পরিচয় জানা যাবে? 4 মাস 20 দিনে অজ্ঞাত পরিচয় থেকে যায় দুষ্কৃতীরা কেন? এটাই আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটাই উত্তর খোঁজার চেষ্টা করছি সজলবাবু আজকে। এ তো আপনারাও জানেন, পুলিশ কখনো কখনো মইদুল মাস্টারমশাইদের বাড়িতে গিয়ে রাত্রিবেলাও করা নাড়ে, আর যেখানে পুলিশের দুধেল গাইরা
এই ধরনের ঘটনা ঘটায় সেখানে পুলিশ কখনোই তার হেলদোল দেখায় না। এ তো তৃণমূলের গুন্ডারা খুন করেছে, পুলিশ তাদের কি করে ধরবে? ও তো ওরা ভাইরা ভাই সম্পর্কে একে অপরের প্রতি, পুলিশ ওদের ধরতে পারে নাকি? তাই তো অজ্ঞাত পরিচয় আছে, অজ্ঞাত পরিচয়ই থাকবে। আবার সেই না এইভাবে কথা বলা না, না আবার সেই না কন্টিনিউ করা যায় না, এই কারণের পাশে একজন চিৎকার করবে এরকম ভাবে। তো ঘটনা যেটা হচ্ছে যে আপনাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে নির্বাচনের পর এটা নিয়ে সম্ভবত উনি 51তম মানুষ হলেন যিনি নির্বাচন পরবর্তী সন্ত্রাসে নিহত হয়েছেন। ঠিক সবগুলোই ওই ভদ্রলোক যিনি ওখান থেকে চেঁচাচ্ছেন তিনি হয়তো বলে দেবেন পেটের অসুখ, মাথার ব্যামো, এই ধরনের ঘটনা। কিন্তু আপনাদের ভাবতে হবে যে আজকে যে বিহার, যে উত্তরপ্রদেশের যোগীর বিরুদ্ধে এই বাংলার সমস্ত মানে যারা যোগী বিরোধী, যারা বিজেপি বিরোধী, তারা চিৎকার করে বলে, সেখানে কিন্তু উত্তরপ্রদেশের নির্বাচনে মানুষ খুন হয় না। আমরা দেখেছি বিহারের নির্বাচন হয়ে গেছে, সেখানে কিন্তু একটা মৃত্যুও দেখিনি, কিন্তু পশ্চিমবঙ্গে মৃতদেহের মিছিল, মৃত্যু মিছিল। এই যে জায়গাটা মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছেন, এত উন্নয়ন, এত আইনের শাসন, সেই রাজ্যে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে বিরোধীদের ভাবতে হবে আগামী দিন তারা কিভাবে রাজনীতিতে লাগবে। আমি এই প্রশ্নটা নিয়ে সাবির বাবু আপনার কাছে আসবো। আমি দেবুবাবু আপনার কাছে গেছিলাম, আবারও যাবো আপনার কাছে, কিন্তু তার আগে সাবির বাবুর কাছে আসি। সাবির বাবু আমার সঙ্গে রয়েছেন। সাবির বাবু, আপনার কি মনে হয় এই যে প্রশ্নগুলো সজল বাবুরা তুলছেন, বা যেটা আমারও প্রশ্ন, আমি যেটা প্রথম থেকে বলছি, রাজনৈতিক পরিচয় ইত্যাদি, তৃণমূল কর্মীরা অত খুন হয়েছে। আমি দেখলাম কোচবিহারে গিয়ে সিবিআই তৃণমূল কর্মীদের খুনের তদন্তে গেলেন এবং গ্রেফতার করলেন কয়েকজনকে যাদের পরিচয় তারা এলাকাতে বিজেপি রাজনীতি করেন বলে। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশ এ রাজ্যে দল দেখে তদন্ত করে, দল না দেখে তদন্ত করে? এর থেকেও বোধহয় অনেক বড় প্রশ্ন যে পুলিশের দক্ষতা কতটা, যে একটা রাজনৈতিক খুনের ঘটনাতে, আক্রমণের ঘটনাতে পুলিশ সিবিআই না এলে অ্যাক্টিভ হয় না, সিবিআই না এলে মানুষ বিচার পান না। একটা মানুষ মরে গেলেন জানতে পারেন না কে মেরেছিল। দেখুন, প্রথমত প্রশ্ন হচ্ছে, দেখুন উনি মারা গেছেন, মৃত্যুটা দুর্ভাগ্যপূর্ণ, এর তদন্ত হচ্ছে। যতক্ষণ না তদন্ত হবে, আপনি যেমন সজলবাবু বলে দিয়ে তৃণমূলের গুন্ডারা, এটা তো প্রমাণিত হয়নি এখনো তৃণমূলের লোকেরা করেছে বা গুন্ডারা করেছে। প্রথমে তদন্ত হবে, তদন্তের পর যদি দোষী শাস্তি হবে, যারা দোষ করেছে তারা শাস্তি পাবে, যারা এর পিছনে আছে তারা নিশ্চয়ই শাস্তি পাবে। কিন্তু প্রত্যেক জিনিসের পিছনে যখন পশ্চিমবঙ্গে যখন কোনো ঘটনা হয়, আমরা দেখি সেন্ট্রাল কতটা তৎপর হয়ে যায়, সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দিয়ে দেয়। কিন্তু অন্য রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্য হোক বা অন্য রাজ্য হোক, সেখানে সিবিআই এতটা অ্যাক্টিভ থাকে না। কিন্তু ভোটের পর থেকে পশ্চিমবঙ্গে আমরা দেখি রাজ্যে বা অন্য রাজ্যে, আমি বিজেপি বলে বলছি, যে কোনো রাজ্যে নির্বাচনের পর বিরোধীদের লুটপাট, ঘর লুটপাট, জরিমানা, মারধর করা, গ্রাম ছাড়া করা, এলাকা ছাড়া করা এবং খুন, ধর্ষণ, এগুলো আসে, এগুলো আসে। যতটা বিজেপি দেখিয়েছে বাংলার বুকে ততটা হয়নি। যতটা দেখিয়েছে না, সিবিআই ডেকেছে, সিবিআই ডেকে তদন্ত করছে, তো সিবিআই রিপোর্ট দেবে, সিবিআই রিপোর্টে দেখা যাবে কত ঘর জড়িয়েছে। সিবিআই যখন পশ্চিমবঙ্গের বুকে এসেছে, বিজেপি যেখানে আক্রান্ত হয়েছে সেখানে গেছে, তৃণমূল আক্রান্তর পরিবারের কাছে কেন যায়নি? এটাও তো প্রশ্ন, কারণ তৃণমূল আক্রান্ত হয়নি। আমরা ফার্স্টে যখন দাবি করেছিলাম বিজেপির কেন যায়নি, যখন আমরা সিবিআই কে তদন্ত করবে তো নিরপেক্ষ তদন্ত করবে। সাবির বাবু, আমার একটা প্রশ্ন, এ রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তভার, মানে গুরুতর অভিযোগগুলো তদন্তভার সিবিআই হাতে নিয়েছে, সিট কম গুরুতর তদন্তভার হাতে নিয়েছে অভিযোগগুলো। এখনো পর্যন্ত সিট, এই জরিমানা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, গ্রাম ছাড়া করা ঘটনাতে একজন বিজেপি কর্মীর বাড়িতে তদন্ত করতে গেছেন বলে আমি জানি না, মানে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে আমি জানি না। পুলিশ খুনের ঘটনাতে সিবিআই আসা পর্যন্ত কোনো বিজেপি কর্মীর খুনের ঘটনাতে তৃণমূল কর্মীর বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গেছেন বলে, বা দুষ্কৃতীদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গেছেন বলে জানি না। সিবিআই কিন্তু তৃণমূল কর্মীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তৃণমূল কর্মী খুনের ঘটনায় বিজেপি কর্মীদের জিজ্ঞাসাবাদ করতেও গেছে, গ্রেফতারও করেছে, চার্জশিটও করেছে। না না, পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে, এতে কোনো সিবিআই কে আসতে হলো। সিবিআই এসছে তো সেন্ট্রাল, বিজেপির হাতে সিবিআই। বিজেপি যখন সিবিআই কে ডাকতে পারে, ইডি কে ডাকতে পারে, ভোর রাতে মন্ত্রীদের গ্রেফতার করতে পারে। বলছেন তাপসী মালিকের ঘটনাতে, তাপসী মালিকের ঘটনাতে বা নেতাইয়ের ঘটনাতে বা নন্দীগ্রামের ঘটনাতে, মানে গুলিচালনা ঘটনাতে সিবিআই যে এসেছিল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় তখন কেন্দ্রের সঙ্গে ছিলেন বলে। তখন সেন্ট্রাল গভর্নমেন্টের সিবিআই একটা
কাজকর্ম, সিবিআই একটা অস্তিত্ব ছিল। এখন যে সিবিআই আছে না, মানে ওই CBI ভালো ছিল, এই যখন CBI খারাপ। আপনার ইচ্ছে ওই হয়, CBI ভালো ছিল, এই তখন CBI খারাপ। আপনার ভালো লাগে, ওই না, না, CBI ভালো ছিল, এই CBI যখন খারাপ। আপনার ভালো লাগে তখন সিবিআই ভালো ছিল, আর যখন আপনার ভালো লাগে না তখন এই সিবিআই মুহূর্তে- খারাপ হলো। একদম না। এই মুহূর্তে এই মুহূর্তে CBI গিয়াসউদ্দিন মোল্লা যিনি ঘটনা অভিযুক্ত, যার দিকে বারবার পরিবার হাত আঙুল তুলছে, মানুষ সাহার পরিবার বা তার পার্টির কর্মীরা, একবার শুনে নি তিনি কি বলেছেন এই ঘটনার প্রসঙ্গে, তার কি বক্তব্য। আমার পরিবার যেখানে যারা কাউন্টিংয়ে ছিল প্রায় আমাদের 70-80 জন ছেলে, আমরা সকলে শেষে বার হয়েছি, তখন ফাঁকা। আমাদের ছেলেপেলা দাঁড়িয়ে ছিল। এই ঘটনা কখন ঘটেছে না ঘটে তাও আমি জানি না, কেউ বলে না। পরে আমি জানতে পারি যে একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের ছেলেপেলা কেউ জড়িত নেই, আমরা বুঝতে এলাকার ছেলেকে জড়িত নেই। আমি মানসবাবুর নির্বাচনী এজেন্ট, ইলেকশন এজেন্ট আমার সঙ্গে রয়েছেন উপস্থিত। অন্যদিকে আমরা ছবি দেখছিলাম উস্তিতে মানুষ সাহার বাড়িতে তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে। আমি মানসবাবু নির্বাচনী এজেন্টের কাছেই জানতে চাইব সেদিনকে ঠিক কী ঘটেছিল। গিয়াসউদ্দিন বাবু বলছেন আমার পরিবার, আমার পরিচিত কেউ ছিলেন না, আপনারা কি দেখেছেন? ছিলেন গিয়াসউদ্দিন মোল্লা, ছিলেন ঘটনাস্থলে? সত্যি কথা বলুন। দেখুন, গিয়াসউদ্দিন মোল্লা ঘটনাস্থলে ছিলেন কি নির্বাচনী কেন্দ্রের ভিতরে ছিলেন সেটা ওনাদের ব্যাপার, ঠিক আছে। আমি দেবুবাবুর ব্যাপারে একটা কথা বলতে যাচ্ছি, যে আজকের মানসবাবু যে মাথার আঘাত পেয়ে মারা গেছে তার মেডিকেল সমস্ত প্রমাণপত্র আছে। আর মানসবাবু যে কোনো রকম ভাবে শারীরিক অসুস্থ ছিলেন সেটা আমাদের জানা নেই, কারণ গিয়াসবাবু মধুমেহ অনেক রকম ভাবে অসুস্থ আছেন, সেটা খবরে পেপারে বেরিয়েছিল, আমরা জানতে পেরেছিলাম। আর মানসবাবুর পেটের কোনো রোগ ছিল না দাদা। আর সিবিআই এখন বিজেপির শাখা সংগঠন হতে পারে, তবে মমতা ব্যানার্জিও কিন্তু ক্ষমতায় আসার আগে এই সিবিআই করে চেল্লাত। যাই হোক, বলছি ঘটনাটা তো বানিয়ে বা আমরা পরিকল্পনা ভাবে করিনি যে আমাদের সঙ্গে সঙ্গে একটার পর একটা স্টেপ এগোতে হবে, থানায় যাব, তারপরে হসপিটালে যাব, তারপরে এ করব। এটা তো আমাদের পরিকল্পনাই ছিল না, কারণ আমরা যদি পরিকল্পনা ভাবে করতাম, যেমন আমরা পরিকল্পনা মাফিক অভিযোগ দায়ের করিনি, তার কারণ তখন তো জানতাম না যে পুলিশ কোনো তদন্তই করবে না। এই মুহূর্তে যে খবরে চোখ রাখবো, মানুষ সাহা বিজেপি প্রার্থী মগরাহাটে, তার মৃতদেহ নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ। মগরাহাটের বিজেপি নেতা মানুষ সাহার মৃত্যুর পর তার মৃতদেহ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রাজ্য দপ্তর থেকে, বিজেপি রাজ্য দপ্তর থেকে বিজেপি নেতারা। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যে বিক্ষোভ তাতে তিনি নেতৃত্ব দিচ্ছেন। মানস সাহার মৃতদেহ নিয়ে বিক্ষোভ চলছে এবং সেই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন সুকান্ত মজুমদার। তিনি রাস্তায় বসে পড়েছেন বিক্ষোভে নেতৃত্ব দিতে গিয়ে। একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসছি রিপাবলিক বাংলায় খবর নিয়ে, সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলায় যে বিষয়ে বিতর্ক করছি আমরা, মানুষ সাহার ঘটনা। আমি সজলবাবু আপনার কাছে ফিরবো, তার কারণ বিরতির আগে আমি যে প্রশ্নগুলো নিয়ে গেছিলাম সেই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যে প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন আসছে, দেবুবাবু প্রশ্ন করছেন, আমি আপনার কাছে একবার আসবো। এই যে মুখ্যমন্ত্রীর বাড়ি সামনে দেবুবাবু যে প্রশ্নটা বলছিলেন, অভিযোগটা করছেন যে রাজনৈতিক কারণে আপনারা এটাকে নিয়ে ইস্যু করছেন। একটা তো ঘটনা ঠিক, আপনাদের দলের প্রার্থী মারা গিয়েছেন, কর্মী নেতা মারা গিয়েছেন, নিঃসন্দেহে খুব দুঃখজনক ঘটনা, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তার দেহ নিয়ে কেন বিক্ষোভ? রাজনৈতিক কারণ নয়? মুখ্যমন্ত্রী বাড়ির সামনে তার বিক্ষোভ বলছেন কেন? মুখ্যমন্ত্রী তো আগে দেহ খুঁজতেন, মুখ্যমন্ত্রী তো আগে ডেড বডি খুঁজতেন। আমরাও তখন মুখ্যমন্ত্রীর সাথেই ছিলাম, তো আমরা কি ডেড বডি নিয়ে এর আগে কখনো মিছিল করিনি? পাম এভিনিউর উদ্দেশ্যে কখনো মিছিল রওনা হয়নি? কোনোদিন রাজভবনের দিকে মিছিল যায়নি মৃতদেহ নিয়ে? মুখ্যমন্ত্রী তো দেখুক, মুখ্যমন্ত্রী তো জানুক। তাহলে মুখ্যমন্ত্রীকে আপনারা তারই কয়েন ফেরত দিচ্ছে? মৃতদেহকে নিয়ে রাজনীতি করছে, এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় আর কিছু নয়। একটা পরিবারের মৃতদেহ, একটা মানুষ মারা গেছে, তার সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই হয় না। কেন মুখ্যমন্ত্রী বাড়িতে যাবে ভারতীয় জনতা পার্টি লাশ নিয়ে? এটা তো কোনো প্রশ্ন হয় না। একটা মানুষ মারা গেছে, আমরাও দুঃখিত, যে কোনো মানুষ মরে গেলেই দুঃখিত হয়, সেটা স্বাভাবিক, কিন্তু তা নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে বাড়ি গিয়ে একটা ফুটেজ খাওয়ার জন্য রাজনীতি করাবো, এটা নিম্নমানের রাজনীতি প্রমাণ দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমি প্রথম বলি, আমি যতদূর জানি, আমি একটু প্রথম বলি যে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে হয়েছিল কিনা এখনো এটা সঠিক নয়। আমরা কেওড়াতলা যাচ্ছিলাম। সজলবাবু, এই ছবিটা একটুখানি দেখাই, যে বিক্ষোভ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, মানুষ সাহার
মৃতদেহ নিয়ে এবং যে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন সুকান্ত মজুমদার, বিজেপি নতুন রাজ্য সভাপতি। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিক্ষোভের ছবি। শেষ যাত্রা, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলে যায় সেই মৃতদেহ এবং তারপরেই বিক্ষোভের ছবি আমরা দেখতে পেলাম। দেবুবাবুর সঙ্গে কি আমরা যোগাযোগ করতে পারছি? দেবুবাবুর কথা শুনতে পারছি? দেবু টুডু, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। দেবুবাবু, দেখুন, হ্যাঁ দেখুন, বিজেপি বাংলা থেকে মুছে গেছে, কিছু একটা তো করতে হবে। এখন লাশ ফিরে পেয়েছে, লাশ পেয়েছে, সেই লাশ নিয়ে রাজনীতি করছে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে। এই রাজনৈতিক দলের নাম বিজেপি। এত উচ্ছৃঙ্খল দলের কর্মী নেতারা বিজেপি যারা করে, তাদের সভ্যতা সংস্কৃতি নেই। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে লাশ নিয়ে রাজনীতি হচ্ছে। এটা তাপসী মালিকের মৃতদেহ নিয়ে আপনারা রাজনীতি করেন? ছবিতে আসা যাবে না, ভবানীপুরে কিছু হবে না, জামানত জব্দ হবে। রাজনীতিটা বন্ধ করতে আহ্বান জানাচ্ছি। তাপসী মালিকের মৃতদেহ নিয়ে আপনারা রাজনীতি করেননি দেবুবাবু? হ্যাঁ, তাপসী মালিকের মৃতদেহ নিয়ে রাজনীতি করেননি আপনারা? আমি একটু বলবো, সেটা হচ্ছে যে উনি বললেন বিজেপি মুছে গিয়েছে। 2011 সালে ক্ষমতায় আসার আগে ওনারা ছিলেন 30, আমরা তো 77টা আসন জিতেছিলাম। কিছু লোভী, কিছু মানুষকে ভয় দেখিয়ে জোর করে, কিছু লোভী স্বার্থপর, তাদেরকে ফিরিয়ে নেওয়া যায়, কিন্তু মানুষের রায়, মানুষের বিচার, সেটাকে তো ফেরানো যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বেশ বেশ, আমি একবার একটুখানি যাব সত্যজিৎ ঘরামি, ইলেকশন এজেন্ট মানস শাহ। সত্যজিৎ বাবু, মানসবাবুর মৃতদেহ নিয়ে শেষ যাত্রা তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু আপনি দেখলেন, আমরা শোনালাম, দেখালাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে তা নিয়ে বিক্ষোভও চলছে এবং বিজেপি রাজ্য নেতৃত্ব সেই বিক্ষোভে সামিল রয়েছেন, নেতৃত্ব দিচ্ছেন। আমার প্রশ্ন, কোনোভাবে কি একজন বিজেপি কর্মী হিসেবে, ইলেকশন এজেন্ট হিসেবে আপনার মুখ্যমন্ত্রীকে ঘটনার জন্য দায়ী বলে মনে হয়? তার বাড়ির সামনে বিক্ষোভকে আপনারা কিভাবে জাস্টিফাই করবেন? দেখুন, প্রথম কথা, মাননীয় সবসময় বলে যে আমরা জানি না, আমি এরকম শুনিনি, দেখিনি। হয়তো সেই জন্যই আজকের ওনাকে দেখানো হচ্ছে যে মানসবাবুকে ওনার কর্মীরাই মেরেছে, আর ওনার খেলা হওয়ার ফল এটাই ছিল। মানে উনি যে বলেছিলেন খেলা হবে, সেটা 2 তারিখে উনি খেলাটা দেখিয়ে দিয়েছে। 2 তারিখের পর থেকে আমরা এখনো খেলা দেখছি, বাংলার মানুষ দেখছে। এবার দেবুবাবু বা অন্য কেউ যদি বাংলার মানুষ নিজেদের মনে না ভাবেন, ওনারা যদি ভাবেন যে এখন ত্রিপুরা। আর একটা কথা বলে দিই, বিজেপি সর্বশেষ না, বিজেপি 2টো ছিল, এখন হয়েছিল 77টা। কিছু লোভী, ওই যেমন দাদা বললেন, সজলদা, কিছু লোভী মানুষ আছে, ক্ষমতার লোভ, যার জন্য ওখানে গেছে। বেশ, আমার আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে, এতক্ষণে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের ব্রহ্মাস্ত্র, আমার মূল একটু বলে নিই, আমি আসবো, আমি আপনার কাছে আসবো। মূল প্রশ্ন আজকের ব্রহ্মাস্ত্র, সিবিআই না এলে আদৌ তদন্ত হতো মানস সাহার মতো ঘটনাগুলিতে? মানস সাহার ঘটনা যেভাবে ঘটেছে, খুনের ঘটনা বা অন্য ঘটনাগুলিতে আদৌ তদন্ত হতো? কি মনে হয় সত্যজিৎ বাবু? আপনার কাছে প্রথম শুরু করছি, 30 সেকেন্ড করে সময় দিচ্ছি আপনাদের প্রত্যেকে। আদৌ তদন্ত হতো, কি মনে হয়? আমরা তো এর আগেও দেখেছি, মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেনি তখনও সিবিআই ইনকোয়ারির জন্য মমতা ব্যানার্জি বলতেন ইনকোয়ারি হতো, তবেই বিচার পাওয়া যেত। এখন পশ্চিম বাংলার যা অবস্থা আমরা এখন পর্যন্ত দেখছি, যে প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে না, প্রশাসনকে যদি কাজ করতে দেয় নিশ্চয়ই ভাবে এখানে সিবিআই লাগবে না। আমি মনে করি আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ বিশাল শক্তিশালী পুলিশ, এনাদের কাজ করতে দিলে সিবিআই লাগবে না। কিন্তু এখন প্রয়োজন সিবিআই কে পড়েছে। সিবিআই না হলে পশ্চিমবঙ্গের মানুষ তাদের মানে পাচ্ছে না, পশ্চিমবঙ্গের মানুষ নিজেদের যেটা বলে আর কি বিচার পাচ্ছে না। আমি দেবুবাবুর কাছে যাই। দেবুবাবু, বারবার কোর্টের কথা উল্লেখ করে, আদালতের কথা উল্লেখ করে সিবিআই কে আপনারা খাঁচাবন্দি, তোতাপাখি বলেন। এ রাজ্যের পুলিশেরও তো হাতটা বেঁধে রেখে দিয়েছেন, তদন্ত করতে দেন না। পুলিশের হাত খুলবেন আপনারা, তাহলে আর সিবিআই কে আসতে হয় না। 30 সেকেন্ডে প্লিজ। দেখুন, বাংলার মানুষ দেখছে প্রশাসন, পুলিশ কি করছে, আর সিবিআই কি করছে দেখছে। পুরোপুরি বিজেপি দলের দালালি করছে বাংলায় এসে, শুধু বিজেপি নেতাদের নিয়ে ঘুরছে, বিজেপি নেতার বাড়িতে যাচ্ছে। এত কেস বাড়িতে যাওয়ার প্রয়োজন মনে করছে? এত পরিষ্কার বাংলার মানুষ পরিষ্কার ধরেছে, এটা বিজেপির একটা সংগঠন, বিজেপির হয়ে কথা বলছে। সিবিআই বিজেপির তোতা পাখি, বেশ পরিষ্কার। সময় শেষ, আমি সাবির বাবুর কাছে আসি। সাবির বাবু,
আরে বিজেপি দাদা, না এলে CBI তদন্ত যদি হতো বলে মনে হয়? তোতাপাকি হবে বিজেপির, তাহলে না বাংলার এলে না, পুলিশ CBI না এলে তদন্ত তোতাপাকি? হবে। CBI, sorry, কলকাতা পুলিশ মাফ করবেন। কার তোতাপাকি? বিজেপি আর সিবিআই এক, এই জন্য CID আপনারাও কার কনফিউজ হয়ে তোতাপাকি? যাচ্ছেন কি সিবিআই। না, না, আমি একেবারেই ওনার কথা সূত্রে বলছি, CBI না এলে। আমরা দেখুন পশ্চিমবঙ্গের পুলিশ একদম নিরপেক্ষভাবে তদন্ত করছিল, আর তদন্ত সাপেক্ষে যা যা রিপোর্ট আসছিল, রিপোর্ট নিশ্চয়ই তদন্ত হলে দোষীরা নিশ্চয়ই সাব্যস্ত হবে। বাংলার মানুষ বাংলার পুলিশের ওপর বিশ্বাস আছে, বাংলার প্রশাসনের ওপর বিশ্বাস আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টিকে বাংলার পুলিশ প্রশাসনের ওপর বিশ্বাস নেই। তাই জন্য তারা বারবার সিবিআই দ্বারস্থ হচ্ছে, বারবার সিবিআইকে তারা ডেকে আনছে। এবার সিবিআই তদন্ত করবে, ওদের রিপোর্ট দেবে ওদের মতো। আমি আপনার প্রশ্নটা এবার সজল বাবুকে করব, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কনফিউজড হয়ে জিজ্ঞাসা করিনি। সজল বাবু, বিজেপি না এলে কি সিবিআই আসতো? বিজেপি না এলে কি সিবিআই আসতো? মানে ধরুন প্রিয়াঙ্কা টিবরিয়াল যদি মামলা না করতেন, মানে বিজেপির যদি রাজনৈতিক আগ্রহ না থাকতো, তাহলে কি কিছুতেই সিবিআই আসতো আসতো? না, কোনোভাবেই আসতো না। এটা তো আর কেন্দ্রীয় সরকার পাঠিয়ে দেয়নি, কোর্ট নিয়োগ করেছে। অতএব বিজেপি যদি না ডাকতো তাহলে সত্যিই সিবিআই আসতো না। কিন্তু এই সিবিআই এসছিল বলে ওই দেবুবাবু যেগুলো বলেন, বেচারি ভদ্রলোক লেখাপড়া করেন না খুব একটা, হ্যাঁ, তো উনি যদি একটু লেখাপড়া করেন তাহলে জানতে পারবেন যে সিবিআই তৃণমূলের যারা মারা গেছে তাদের বাড়িও গেছে এবং বিজেপির লোককে গ্রেপ্তারও করেছে। হ্যাঁ, তো সেগুলো উনি জানেন না। এখন যেটা হচ্ছে যে যখন বিচার পাচ্ছে না মানুষ, তখন কি করবে? আমার সময় যেহেতু একেবারে শেষ, সময় একেবারে শেষ, দেবুবাবু বিতর্ক করতে শুরু করলে খুব ইনভলভ হয়ে যান, থামতে পারেন না। ধন্যবাদ দেবুবাবু আপনার এই ইনভলভমেন্টের জন্য, কিন্তু আজকে আমাকে থামতেই হচ্ছে আমার সময়ের জন্য। দেবু টুডু, সজল ঘোষ, সত্যজিৎ গড়ামি এবং সাবির আলী, অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকের বিতর্কে যোগ দেওয়ার জন্য। অনির্বাণের বিতর্ক পর্ব এখানেই শেষ করছি, কিন্তু পরে সেরা বাছাই করা ব্রেকিং নিউজগুলো নিয়ে ফিরে আসছি আপনাদের জন্য ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। অগ্নিবাণে এই মুহূর্তে ব্রেকিং নিউজ পর্ব নিয়ে ফিরে এলাম আপনাদের সঙ্গে, এবং ব্রেকিং নিউজ সেগমেন্টে এই মুহূর্তে সব থেকে বড় যে ব্রেকিং খবরে চোখ রাখবো। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মৃত বিজেপি প্রার্থী মগরাহাটের মানুষ সাহাকে নিয়ে বিক্ষোভের ছবি দেখেছি, আর আজকে ভবানীপুরে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী প্রচার করছেন প্রিয়াঙ্কা টিবরিয়ালের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুনে নিতে প্রচার। কুচো ভূষো সুইসুত নয়, কুচো যুগ সুঅভিত, বিনা রঞ্জিত নয়, বিনা পুস্তক। আপনি নন্দীগ্রামে গিয়ে চণ্ডী পাঠ, মা চণ্ডীর মন্ত্র ভুল পাঠ করেছিলেন, তো আপনি একটা কাজ ঠিক করেন, সেটা হচ্ছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে যদি না হারান, নন্দীগ্রাম যা করেছে, আপনারা যদি না করেন, বাংলা শেষ। 2011 সালে 1,84,000 কোটি টাকা ঋণের বোঝা ছিল, এখন 5 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। 2011 সালে 5 লক্ষ পরিযায়ী শ্রমিক ছিল, এখন 40 লক্ষ পরিযায়ী শ্রমিক। 2011 সালে 1 কোটি বেকার ছিল, এখন 2 কোটি বেকার। স্কুল সার্ভিসের পরীক্ষা হয় না, কর্মচারী শিক্ষকরা যদি আপনারা ডিএ চান, বলেন ঘেউ ঘেউ কেন করছেন? পশ্চিমবাংলার অবস্থা দেখুন, হসপিটালগুলোর অবস্থা দেখুন। কলকাতা কর্পোরেশনে ভোট করে না, ভাবতে লজ্জা লাগে। নেতাজি সুভাষচন্দ্র বসু যে চেয়ারে বসেছিল, সেই চেয়ারে কাকে বসিয়েছেন? জনাব ফিরহাদ হাকিমকে। জনাব ফিরহাদ হাকিমকে আপনি বসিয়েছেন। আপনি কয়েকদিন আগে বলছিলেন যে নন্দীগ্রামকে পাকিস্তান বানাতে চেয়েছিল। আপনি শুনে রাখুন, নন্দীগ্রামে কোনো পাকিস্তান প্রেমী থাকে না। আপনি যাকে নিয়ে ভোট প্রচার করছেন, সেই জনাব ফিরহাদ হাকিম কয়েক বছর আগে পাকিস্তানের এক সাংবাদিক এসেছিল, তাকে নিয়ে গার্ডেন রিচে বন্দরে গেছিল ইকবালপুরে। তাকে বলছিল, দেখ লিজিয়ে ইয়া ভি এক ছোটা পাকিস্তান হ্যায়। এটা আমাদের কথা নয়, আপনার কলকাতার মেয়র, এখন প্রশাসক, এখন মন্ত্রীর কথা। আপনি জেনে রাখুন, ভবানীপুরের মানুষ, ভবানীপুর খিদিরপুর হয়ে যাক চায় না। তাই তারা 30 তারিখে কমল ছাপ পদ্ম ছাপে ভোট দেবে, মনে মনে ঠিক করে রেখেছে। একদম ভয় পাবেন না। স্লিপ নিয়ে নেন ওদের কাছ থেকে, ওদেরকে বলুন টাটা, ভিতরে ঢুকে পদ্মে ভোট দিয়ে দিন, কেউ দেখতে পাবে না।
সব বুথে প্যারামিলিটারি থাকবে। সাহস নিয়ে ভোট করুন, সাহস নিয়ে ভোট করুন। যদি নন্দীগ্রাম পারে, গ্রামের মানুষগুলো পারে, তাহলে শহরে থাকা, রাজধানীতে থাকা শিক্ষিত মানুষ, মধ্যবিত্ত মানুষ আপনারা কেন পারবেন না? আপনাদেরকে করতে হবে, পারতে হবে। দেবাঞ্জন কাণ্ড আপনারা দেখেছেন কিভাবে গোটা পৃথিবীতে করোনার ভ্যাকসিন আজকে জলে গুলে, পাউডার গুলে দিয়ে দিচ্ছে। তৃণমূলের এমপি মিমি চক্রবর্তী গিয়েও সেই ভ্যাকসিন নিয়ে নিচ্ছে। আর দেবাঞ্জনকে স্বঘোষিত জয়েন্ট কমিশনার ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন, তার সঙ্গে এখানকার পৌর কর্পোরেশনের প্রশাসক জনাব ফিরাদ হাকিমের 100টা ছবি দেখা গেছে। আপনারা দেখেছেন 5 জন শিক্ষিকা বিকাশ ভবনের সামনে গিয়ে বিষ খাচ্ছেন। একজন এখনো জমে মানুষের টানাটানির মধ্য দিয়ে হসপিটালে আছে। এই তো রাজ্যের অবস্থা। আপনারা দেখুন গত কয়েকদিনের বর্ষণে কিভাবে কলকাতা ভেসে গেছে, বৃহত্তর কলকাতা ভেসে গেছে। আপনি ভাবতে পারেন খড়দাতে 3 জন মারা গেল, আপনি ভাবতে পারেন দমদমে 2 জন মারা গেল, নদিয়াতে 1 জন মারা গেল। কিভাবে সরকার তার দায়িত্ব পালন না করে তারা ছেড়ে দিয়েছে জনগণের হাতে। এই কি উন্নয়ন? আমাদের এখানকার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি 3টে জিনিস বিশ্বাস করেন, একটা ভাতা, একটা ভিক্ষা, আর একটা ভর্তুকি। তিনি শিল্প চান না, তিনি ব্যবসা চান না। আজকে বড় বড় কথা বলছেন, আজকে এই কেন্দ্রে বলুন না। যারা হিন্দিতে কথা বলেন বহিরাগত বলুন না। প্রিয়াঙ্কাকে বহিরাগত বলছেন না কেন? বলছেন না কেন আপনি? তার কারণ আপনি জানেন এই কেন্দ্রে 40% মানুষ আছে গুজরাটি, মারোয়াড়ি, শিখ, জৈন, সিন্ধ্রি, তারা আছে এই কেন্দ্রে। ভোট বড় বালাই, তাই এখানে ইউটার্ন। আপনাকে মানুষ চেনে, ভালো করে চেনে। আপনাদের পশ্চিমবঙ্গকে যদি সত্যি বাঁচাতে হয়, তাহলে এই নির্বাচনে পদ্মছাপে ভোট দিতে হবে। আপনারা দেখেছেন আফগানিস্তানের ঘটনা। আপনি ধনসম্পদ তৈরি করলেন, আপনি নিজের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, অনেক কিছু করলেন, কিন্তু দেশ যদি সঠিক রাষ্ট্রপ্রধানের হাতে না থাকে, আপনার সম্পদ, আপনার মেধা, কোনো কিছুই মূল্য থাকবে না। তাই নরেন্দ্র মোদীর হাতে যতক্ষণ ভারতবর্ষ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সুরক্ষিত থাকব। তাই নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করার জন্য আপনারা 30 তারিখ প্রিয়াঙ্কা টেবরিয়ালকে, এক লড়াকু নেত্রী, অত্যাচারিত মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করেছেন, তাকে পদ্মফুল চিহ্নে 2 নম্বর বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করে নন্দীগ্রামের দেখানো পথে ভবানীপুর হারবে। মাননীয়া বলছেন আমি মুখ্যমন্ত্রী থাকতে পারবো না। আরে আপনি মুখ্যমন্ত্রী না থাকলে আপনি তো চিরদিন থাকবেন না। অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, অন্য কেউ দায়িত্ব নেবে, তাতে অসুবিধার কি আছে? উত্তরাখণ্ডে বিজেপির নন এমএলএ সিএম ছিল। বিজেপি একটি দায়িত্বশীল পার্টি, ব্যক্তিবাদ পরিবারবাদে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি তার নন এমএলএ সিএম কে সরিয়ে একজন এমএলএ সিএম কে দায়িত্ব দিয়েছে। আর আপনি পারলেন না আপনার 213 জন এমএলএ এর মধ্যে একজনকে খুঁজতে, যাকে এই মুখ্যমন্ত্রীর দায়িত্বটা দিয়ে রাজ্য চালানো যায়। তার কারণ বিজেপি একটা পলিটিক্যাল পার্টি, অন্য রাজনৈতিক দলগুলো পলিটিক্যাল পার্টি, আর আপনার পার্টিটা হচ্ছে। সরাসরি ভবানীপুর থেকে শুনছিলেন শুভেন্দু অধিকারীর প্রচার। ভবানীপুর এই মুহূর্তে জমজমাট রাজনৈতিক প্রচারে। আর এই খবরের পাশাপাশি অত্যন্ত দুঃখজনক 2টি মৃত্যু, 2টি তাজা প্রাণ ঝরে যাওয়ার খবর নিয়ে এবং তার বিশ্লেষণ নিয়ে স্বর্ণালী আসছে আপনাদের সঙ্গে। সোজাসুজি স্বর্ণালী।